দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, কখনো কখনো আমরা কিন্তু পিএইচডি করতে গিয়ে পিএইচডি যে গাইড আমাদের থাকেন তাদের নির্দেশ আমরা কিন্তু মানি না বা মানতে পারি না। তো বিভিন্ন ধরনের ইস্যু হয়ে থাকে। তো এই ইস্যু বা এই সমস্যাগুলো থেকে কি করে আমরা বাঁচব এবং এই পিএইচডি গাইড যারা আছেন তাদেরকে টিকিয়ে রেখে আমরা কি করে পিএইচডিটাকে বার করে নেব সে বিষয় কিন্তু আজকে আলোচনা করব। কেন আমি বলছি এই কথাগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ভীষণভাবে ইম্পর্টেন্ট। কারণ এই কথাগুলো তুমি যদি শোনো, আশা করি তোমার একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে রিগার্ডিং ইয়োর পিএইচডি, ইয়োর থিসিস অ্যান্ড পিএইচডি গাইড। প্রথম কথা বলে রাখি, পিএইচডি গাইড যিনি হন, আগে একটা সিস্টেম ছিল যখন খুব কম সংখ্যক লোক পিএইচডি করতে আসতো, তারা তাদের পছন্দ প্রফেসরের কাছে যেতে পারতো। এখন ব্যাপারটা সেরকম নয়। এখন তোমাকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যখনই তুমি অ্যাপ্লিকেশন সাবমিশন করছো তখন কিন্তু তোমাকে যদি তোমার সিলেকশন হয়, কোথায় সিলেকশন হবে সেটা তোমার এখতিয়ারে নেই, অন দ্য বেসিস অফ ইউর মার্কস অ্যান্ড কোয়ালিফিকেশানস। তো এই জন্য পিএইচডি গাইড আগের মতো তুমি চুজ করতে পারবে না। তুমি যার কাছে আন্ডারে থাকবা তার আন্ডার থেকেই তোমায় কিন্তু পিএইচডিটা করতে হবে। এবার এই পিএইচডি করার ক্ষেত্রে আমাদের যে সিচুয়েশন বা যে ধরনের বিষয়গুলো হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে, পিএইচডি গাইড যখনই আমরা সঠিকভাবে তার পরামর্শ না শুনি, আমাদের কিন্তু একটা কাজ আবার করতে হয়। এই জিনিসটা হলে কিন্তু আমরা বিভৎস বা ভীষণভাবে কিন্তু সমস্যার সম্মুখীন হব। কেন আমি বলছি? কারণ পিএইচডি গাইডের কথা বা পিএইচডি গাইডের পরামর্শ তুমি যদি না শোনো, পিএইচডি গাইড যেরকমভাবে ডিরেকশান দিচ্ছে সেই রকমভাবে তুমি যদি কাজ না করে থাকো, তুমি আলটিমেটলি কিন্তু সমস্যায় সাফার হবে এবং নো ওয়ান উইল হেল্প ইউ। আমি আবার রিপিট করছি যে তোমাকে কিন্তু কোনো রকমভাবে কিন্তু সাহায্য করবে না, কেউ সাহায্য করবে না। তো কীভাবে নিজেকে এই জায়গা থেকে বাঁচবে বা এই জায়গা থেকে নিজেকে কিভাবে সেফ জোনে রাখবে, প্রথম কথা যে বিষয়টা মাথায় রাখবে সেটা হচ্ছে, যেহেতু তুমি পিএইচডিতে এন্টার করছো, এটা একদম মেনে রাখো বা মেনে চলো, অ্যাটলিস্ট 4 years or 5 years you will have to do this work. তোমাকে 4 থেকে 5 বছর কিন্তু এই পিএইচডিটা করার জন্য এখানে ইউ উইল হ্যাভ টু স্টে। তোমায় কিন্তু অপেক্ষা করতে হবে এবং এখানে কোনো প্রকার গাইডের সাথে কোনো প্রকার কুকথা, গাইডকে অসম্মান করা, অনেক সময় তোমার সিনিয়র বন্ধু বা জুনিয়র যারা আছে তাদের তুমি সান্নিধ্যে এসে গাইডকে উল্টোপাল্টা বলা শুরু করে দিলে, আখেরে তুমি কিন্তু লস হবে, তুমি কিন্তু সমস্যার সম্মুখীন হবে। নিউ কামার স্টুডেন্টদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আমি বারংবার বলছি। যারা বুঝতে পারছো না পিএইচডি, দেখো পিএইচডি গাইড মানে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন থেকে শুরু করে তোমার একদম ফাইনাল সাবমিশন পর্যন্ত কিন্তু তার আন্ডারে তুমি কিন্তু থাকছো। এবার পিএইচডি গাইড যদি তুমি সঠিকভাবে তার মতন করে সেইভাবে কাজকর্ম বা সেইগুলো না শোনো, তুমি কিন্তু আলটিমেটলি ফাইনাল সাফারটা হবে। ওই জন্যে পিএইচডি গাইড যেই রকমভাবে তোমায় কাজ করতে বললো, সাপোজ আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, তুমি পিএইচডি গাইডের কথা না শুনে তুমি তোমার মতো করে একটা কাজ করলে, অথচ উনি ডিরেকশান বা প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে অন্যরকম ডিরেকশান দিয়েছিল, তখন তুমি তোমার মতো যখনই তুমি করে, তখন তো তোমাকে সেটা জিনিসটা দেখাতে হবে তাদের কাছে। যখন তুমি এটা দেখাচ্ছ তখন কিন্তু যখনই দেখালে তখন কিন্তু তার মনোভূত হলো না, একবার মনোভূত হলো না, দুবার হলো না, তখন কিন্তু তোমার সাথে একটা সম্পর্কের অবনতি, ওনার তখন মনে হবে তুমি ভাগিবাজ, তুমি এই কাজটা সঠিকভাবে করছো না। ওই জন্য গাইড যেরকম বলে সেই রকম করলে আমার মনে হয় এক্ষেত্রে তুমি অন্য পড়াশুনো, অর্থাৎ তুমি ইন্টারভিউ প্রিপারেশান থেকে শুরু করে সমস্ত কিছু প্রিপারেশান কিন্তু নিতে পারবে। ওই জন্যে গাইডের সুপরিকল্পিত পরামর্শ নেওয়াটা এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ গাইডের পরামর্শ নিলে আখেরে কিন্তু তোমারই কিন্তু লাভ হবে। তো সেই জন্য গাইডের পরামর্শ নাও। গাইড যেরকমভাবে ডিরেকশান দেয় সেই রকমভাবে কাজ যদি তুমি করে থাকো,
অবশ্যই তুমি কিন্তু ভালো ফল করবে এবং সমস্ত কিছু দিক থেকে কিন্তু তোমার ভালো হবে। তো এই জিনিসটাকে তুমি যদি খুব সুন্দরভাবে তুমি যদি কাজটা করে আসো, তাহলে অ্যাটলিস্ট উইদিন 4.5 ইয়ার্স কিন্তু তোমার পিএইচডিটা কমপ্লিট হয়ে যাবে এবং তুমি এই টাইম ম্যানেজমেন্ট করার পরে হয়তো কোথাও না কোথাও তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য সিলেকশানটাও পেয়ে গেলে। ওই জন্যে এই সিলেকশানটা যাতে তোমার হয়ে যায়, এই সিলেকশানটা যাতে তুমি পাও, এর জন্য র্যান্ডামলি এই চেষ্টাটাই করো যে গাইডের সাথে সুপরিকল্পিত সম্পর্ক রেখে তোমায় কিন্তু যেহেতু সামনের দিকে এগিয়ে যেতে হবে, তো গাইডের সাথে সম্পর্ক বা মনোনয়নের ক্ষেত্রে তুমি কোনো কিছুর দিক থেকে কম্প্রোমাইজ করো না। তাহলে কিন্তু আখেরই তুমি এই ক্ষতি বা তুমি এই বিপদের সম্মুখীনটা হবে। বিশ্বাস করো, পিএইচডিটাকে তোমাকেই বার করতে হবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের সিলেকশানটা তোমাকেই পেতে হবে। তাই ফাইনাল সিলেকশান না পাওয়া পর্যন্ত, ফাইনাল কোনো কিছু না হওয়া পর্যন্ত কোনো রকম বচসা, কোনো রকম ইউনিভার্সিটিতে বিবাদে জড়ালে আলটিমেটলি লস, সময়ের অপচয়, লেখাপড়ার মানের অবনতি কিন্তু তুমি সাফারটা করবে এবং নো ওয়ান উইল সাফার ইউ, নো ওয়ান উইল কেয়ার ইউ। এই কথাটা সবসময় মনে রাখবে। প্রবলেম যখন তুমি ফেস করবে, দেখবে আশেপাশে নিজের মা বাবা বাদ দিয়ে সবাই কিন্তু ছেড়ে চলে যায়। তো এই জন্য এখন থেকে এর প্রিপারেশান নাও, প্র্যাকটিস করো, লট অফ প্র্যাকটিস, ইন্টারভিউ প্রিপারেশান নাও, WBPSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পড়তে থাকো, প্রচুর পড়তে হবে। এই জিনিসটা মাথায় রাখো, কারণ কম্পিটিশান লেভেল যখন হাই হয়ে যায় তখন কিন্তু এই পড়াশোনার স্ট্র্যাটেজিটারও কিন্তু পরিবর্তন হয়ে যায়। এই কম্পিটিশান লেভেলটা যেহেতু হাই হচ্ছে দিন দিন, এই জন্য কিন্তু তোমার পড়াশোনার মানদণ্ডটাকেও কিন্তু সেই রকমভাবে করতে হবে যাতে করে তুমি আলটিমেট যে ফাইনাল সলিউশন বা ফাইনাল সাকসেসটা তুমি পাও, সেটার দিকে তোমার থাকবে মূল ফোকাস, আর অন্য কিচ্ছু নয়।